অষ্টম শ্রেণী ইতিহাসে আজ তোমাদের আমি 5 নম্বর অধ্যায়টা আলোচনা করব। সমগ্র অধ্যায়টা হবে না, একটা পর্বে দ্বিতীয় পর্বে তোমাদের বিদ্রোহটা আলোচনা করব, এই পর্বে আমি সহযোগিতার আলোচনা করব এবং আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনার পর জিজ্ঞাসা করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে বলে নেবে, তাহলে প্রশ্নটা ভালো উত্তরগুলো শেখা হয়ে যাবে। খুব ভালো একটা চ্যাপ্টার, বোঝাবার মতো একটা চ্যাপ্টার। আমি কি তোমাদের কাছে এসে গেছি। আগে একটা পর্ব হয়তো দিয়েছি, কিন্তু এটা নতুন পর্ব, তোমরা দেখতে পারো। সে পর্বটাও একই থাকবে, আলাদা কিছু তেমন কিছু হয়তো সময় অল্প হলে আলাদা হয়ে যাবে, আর সময়টা বেশি হলে আমি ডিটেলস আলোচনা করতে পারবো। চলো, অধ্যায়টা হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। ঔপনিবেশিক শাসন, হ্যাঁ, ব্রিটিশ কোম্পানি, ইংরেজরা কিন্তু যখন ব্রিটিশ কোম্পানি হিসাবে ভারতবর্ষে কিন্তু তখন কিন্তু ইংরেজ শাসন শুরু হয়নি, সেটা সিপাহী বিদ্রোহের পর কিন্তু অনেকটা ওরা ইংরেজটা সহযোগিতা করবে। ইংল্যান্ডে যে ব্রিটিশ আমরা জানি, তাহলে তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তাদের সময়কালটার যে শাসনের প্রতিক্রিয়া, তারা তো এই ছিল ব্যবসা করব। ভারতবর্ষে ইংরেজরাও এসেছিল, পর্তুগালরাও এসেছিল, আবার ফরাসিরা এসেছিল ব্যবসা করতে, কিন্তু এরা যে ভারতবর্ষটাকে গ্রাস করে ফেলবে, নিজেদের শাসন ক্ষমতা দখল করে নেবে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। বেশ, ওদের শাসনকালে যে সহযোগিতা এবং যে বিদ্রোহ হয়েছিল, সেটাই কিন্তু এই অধ্যায়ে আলোচনা। খুব ভালো একটা চ্যাপ্টার। চলো, আজকে আমরা সহযোগিতাটা নিয়ে আলোচনা করি। তা কি প্রতিক্রিয়া স্বরূপ সহযোগিতা? কিসের সহযোগিতা? ওরা আমাদের কি সহযোগিতা করতে পারে? না, কিছু সহযোগিতা করেনি, কিন্তু দেখো হিসাব করে ধরলে মনে হবে হ্যাঁ সহযোগিতা করেছে। আমাদের সহযোগিতা বলতে প্রধান 3টে আমরা আলোচনা পাব। এক, ওরা নাকি ইংরাজি শিক্ষাটা আমাদের মধ্যে শিখিয়ে দিয়েছিল। 2, রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা আইন করে রদ করতে চেয়েছিলেন, তখন কিন্তু সাহায্য করেছিল। আসল ঘটনাটা কি জানো তো? ওরা তো যেচে কিছু করে দেয়নি। ওরা কি স্বেচ্ছায় ভারতবাসীকে ইংরেজি শেখাতে গিয়েছিল? না, ওদের সুবিধার্থে কাজের লোক রাখা হবে, অফিসে কাজটা ভারতবাসী দিয়ে করিয়ে নেওয়া হবে, এই সুবিধার্থে ওরা চেয়েছিল। কিন্তু আমরা তো বলবো যে ইংরাজি শিক্ষাটা ওরা শিখিয়েছে বা আমাদের উৎসাহ জুগিয়েছে, সেরকম কিছু না। ঘটনাটা রাজা রামমোহন রায় যদি উদ্যোগ না নিত, তাহলে কি ওরা সতীদাহ প্রথা আইন করে রোধ করতো? না, করেছিল, তবু তো সেটা সহযোগিতা। চলো আমরা সেটাই আলোচনা করব। এইখানটা তেমন কিছু আলোচনা করার নেই, আমি যে কথাটা বললাম সেই কথাটাই আলোচনা করা আছে। একটা লাইন পড়লেই বুঝতে পারবে যে ঔপনিবেশিক শাসনের সাহায্যে ভারতীয় সমাজ ও শিক্ষা সংস্থা ইংরাজি শিক্ষা সুফল পেয়েছিলেন। ওদের অনেকেই কোম্পানির অর্থনৈতিক কার্যকলাপে সহযোগিতার ভূমিকা নিয়েছিল। আবার দেখো এইখানে পাবো যে ভারতীয়রা মনে করতেন ইংরেজি ভাষা শিখলে তাদের নিজেদের এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর অন্যদিকে ব্রিটিশ কোম্পানি বুঝতে পেরেছিলেন শাসন সংক্রান্ত কার্যকলাপ চালাতে গেলে সুদূর ইংল্যান্ড থেকে তার লোক নিয়ে এসে বেশি খরচ করে তো সম্ভব না, তাই এখানের লোককে শিখিয়ে নি। কিন্তু এই ইংরেজি শিক্ষা নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছিল, দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছিল। তো সেগুলো ছোটো বড়ো একটা বিদ্রোহ আকার নিয়েছিল, তেমন কিছু ঘটেনি, কিন্তু ইংরাজি শিক্ষাটা শিখিয়েছিল, সেটাই বলতে চাইলো। এখানে একটা প্রশ্ন আছে, মধ্যবিত্ত কাদের বলা হয়? বলছে আর্থিক সচলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন, অর্থাৎ খুব বেশি নেই পয়সা বা খুব কমও নেই, মোটামুটি সচলতা, মধ্যবিত্ত বলা হয়। এখন চলে এসো আমাদের এই জায়গাটাতে, যেটা বললাম যে বাংলার সমাজ সংস্কারক আন্দোলন এবং সতীদাহ রদ এবং বিধবা বিবাহ আন্দোলন প্রচলন। খুব ভালো করে অধ্যায়টা পড়বে। একটু আমি অনেক কথাই বাস্তবের সঙ্গে তো বলে দেব। একটু দেখো, এই বিধবা আগে যেটা যাই, সতীদাহ প্রথা রদ। এই সতীদাহ প্রথা রদটা রাজা রামমোহন রায় করেছিলেন।
তা আমরা জানি, কিন্তু সেটা কিন্তু আমাদের সালটা হচ্ছে 1829 সালে আইনটা পাস হয়েছিল। সবই কিন্তু প্রায় 1800 সালে হবে, মনে রাখবে, এগুলো একটু মনে রাখার টপিক। সালগুলো এই 29 সালে হয়েছিল, কিন্তু তার আগে 1800 সালে কি একটা 3 সালে ঘটনা ঘটেছিল দেখো না। অমানবিক কিছু রীতিনীতি বন্ধ করতে আইন প্রণীত হয় এবং ঔপনিবেশিক শাসনের তরফে সেই সংস্কারমূলক আইন জারি করা হলে কুপ্রথাগুলি রয়েই গিয়েছিল। যেমন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিল। তাহলে দেখো একটা ভালো কাজ পেলাম, মানে যেহেতু অধ্যায়টা সহযোগিতা এবং বিদ্রোহ, তা সহযোগিতা কিন্তু একটা পেলাম। কি পেলাম? আগেকার নিয়ম ছিল যে বাচ্চা হোক, যে কন্যা হয়, জন্ম নেয়, তাকে নাকি গঙ্গাসাগরে ভাসিয়ে দিয়ে আসতে হবে। কেমন সংস্কার! তো সেই সংস্কারটা কিন্তু 3 সালে বন্ধ করেছিল। কি 3? আমি প্রথমেই বলেছি 18, মনে রাখবে, 1803। অর্থাৎ 19 শতক বলা হয় এটাকে, আবার 19 শতকে গোড়ার দিক বলা হয়, মানে 1800 তো সেই 19 বলে দেবো, যেটা যে সালটা চলবে সেই শতক বলা হয় না। চলো, এখন যেমন 2021 চলছে, তাহলে কি আমরা একবিংশ শতক বলবো? যাই হোক, আমাদের যে সালটা আছে সেই সালটা মানে 19-20 সালে যদি কোনো ঘটনা থাকলে তা ঊনবিংশ শতক বলবো। এই বিংশ মানে আমাদের একটা যেহেতু 19 শতক আছে সেই জন্য আমরা 1800 সাল বলছি, একটু আগিয়ে বলবো। ঠিক আছে, 18 আছে, 19 বললাম। চলো এবার চলো আমরা দেখিনি। তো 3 সালে একটা ঘটনা পেলাম, যেটা লর্ড কে করে ওয়েলেসলি করেছিল। এই লর্ড ওয়েলেসলি একটা কথা মনে পড়ে, তিনি কি করেছিলেন? সত্য বিলোপ নীতি চালু করেছিলেন, কিন্তু ভালো তেমন কিছু করেননি, সেটা সহযোগিতা নয়, কিন্তু এক্ষেত্রে সহযোগিতা। আবার দেখো, ঊনবিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক সমাজে অনেক সংস্কারে মানে সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হয়েছিলেন। তার মধ্যে মূর্তি পূজা, পুরোহিততন্ত্র এবং ঈশ্বর মানে বহু ঈশ্বরবাদের নিন্দা করে অনেকে। এই সতীদাহ প্রথার নিষিদ্ধকরণের উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা আশেপাশে বিভিন্ন জায়গায় সতীদাহ প্রথা চালু ছিল। তা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার পক্ষে জোরালো সওয়াল করে এবং 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং কিন্তু আইন প্রণয়নে সাহায্য করেছিলেন। তা লর্ড ওয়েলেসলি এটার গভর্নর ছিলেন, বাংলা মানে ভারতে গভর্নর হয়েছিলেন, তখন কিন্তু একটা উপকার করে দিয়ে গেল, লর্ড বেন্টিংও করে দিয়ে গেল। তা 3 আর 29, এটা 1829 মনে রাখবে। বেশ, আমি টুকরো কথাটা একটু পরে যাচ্ছি, এখানটা যেটা প্রধান জিনিসগুলো পড়ে নিতে হয়। ঊনবিংশ শতকে নারীদের বিধবা বিবাহ নিয়ে এই রাজা রামমোহন রায় একটা কথা বলেনি। রাজা রামমোহন রায় তো আইন করে বন্ধ করেছিলেন, কিন্তু ব্রাহ্মণ সমাজকে মেনে নিয়েছিল। অনেক ঝামেলা হয়েছিল, পক্ষে বিপক্ষে অনেক মানে কাগজ জমা পড়েছিল কোর্টে। রাজা রামমোহন রায় না খাওয়া না দেওয়া মানে মানে শাস্ত্রগুলোকে পড়েছিলেন, শাস্ত্রগুলো ঘেঁটে ঘেঁটে এক জায়গায় পেয়ে গিয়েছিলেন যে না, মানে এটা বন্ধ করা যেতে পারে, যে কোথাও কিন্তু সতীদাহ প্রথা সম্পর্কে উল্লেখ নেই। এরকম অনেক ঘটনা আমরা জানতে পারবো। তাই তিনি ব্রাহ্মণদেরকে বোঝাতে পেরেছিলেন যে তোমরা প্রমাণ দাও কোথায় সতীদাহ প্রথা আছে, সতীদাহ প্রথা কেমন জিনিস সেটা এইখানটা পড়লে আমরা পাবো। কিন্তু আমরা যেহেতু মানে ভালো জিনিসগুলো আলোচনা করছি, সেটা একটা আলোচনা করি, যেটা মানে প্রতিক্রিয়া হিসাবে, যেটা সহযোগিতা। বিদ্যাসাগর এখানে দেখবে বিধবা বিবাহ তিনি কিন্তু 56 সালে আইন পাস করে ফেললেন। তাহলে একটা 29 হলো সতীদাহ প্রথা এখানে, আর 56 হলো কিন্তু 1856 পরে তিনি বিধবা বিবাহ। তো বহু ঝামেলার মধ্যে দিয়ে তাকেও কিন্তু বিধবা বিবাহ চালু করতে হয়েছিল। কিন্তু বলো তো, সেই বিধবা বিবাহ তো তখন চালু করে গেছে বিদ্যাসাগরকে আমরা খুব সম্মান দিই। বলো, তার সমাজে যদি কেউ বিধবা হয় তাকে কেউ বিয়ে করে? এখন করে না, বিধবা হয়ে গেছে, তাকে আর কেউ বিয়ে করতে চায় না। সেই সমাজকে আমরা আজও সংস্কার করতে পেরেছি? এটা আমার কথা, বইয়ের নয়, একটু ভাবনার জন্য বললাম। চলো আমরা আবার দেখিনি সতীদাহ প্রথাটা কেমন ভয়ঙ্কর ছিল। বলেছে স্ত্রীলোক স্বামীর সহিত মরণে প্রবৃত্তি
দিবার যথার্থ কারণ হলো, এরূপ মন্থন করতে হয় কি, যে মানে এরূপ বন্ধন করিয়া দাহ করিবার আগ্রহে, কারণ যে স্ত্রীলোক স্বভাবসিদ্ধ অল্প বুদ্ধি, মানে ওদের নাকি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, অস্থিরতা অন্তঃকরণ, বিশ্বাসের অপাত্র, ওরা কোনো বিশ্বাস করে না, বিশ্বাসযোগ্যতাই নয়, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ধর্মজ্ঞান শূন্য। তাই ওদেরকে বোঝানো হতো ছোটো থেকে যে স্বামীর সহিত যদি মৃত্যুবরণ করো, 3 কুল নাকি উদ্ধার পায়, 3 কুলের উদ্ধার হয়। তার যদি 3টে মেয়ে থাকতো, 3টে মেয়ে যদি বিধবা মানে স্বামী মারা যেত, তাহলে 3 কুলে তার উদ্ধার হয়ে যেত, তো 3টে কুল তো সে একজনেই উদ্ধার করে দিয়ে যায়। যাই হোক, রাজা রামমোহন রায় একজন মরে 3 কুল ধরে, আবার একজন যদি মানে সে বিবাহ করে সে যদি মরে যায় তারও 3 কুল। আসলে ঘটনা তা দেখো, তারপরে কিন্তু রাজা রামমোহন রায় মানে অনেক লড়াই করেছিলেন যে প্রমাণ দাও যে ওদের কোনো বুদ্ধি নেই, ওরা বোকা, প্রমাণ দিতে হবে। ওদের তো শিক্ষা দীক্ষা তো করতেই দেওয়া হতো না, তাহলে কী করে বুদ্ধি হলো, যেহেতু বোকা, ওরা বুদ্ধি নেই। এরকম অনেক মানে বিবাদের মধ্যে দিয়ে লড়াই করে শাস্ত্র ঘেঁটে ব্রাহ্মণদেরকে অনেক কাছে টেনে, সবাইকে পায়নি, তারা আন্দোলন করেছিল কেউ কেউ। এখানটা বললে বুঝতে পারবে। কেউ কেউ আবার মানে আগুন থেকে যদি ছিটকে যায়, এখানে লেখায় দেখো, অগ্নির উত্তাপে চিতা ভস্ম হইবার সম্ভাবনা থাকে, তার জন্য তাকে মানে তাহা দূর করিবার জন্য বন্ধনাদি করিয়া দাহ করা হয়, তাকে বেঁধে নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। চিন্তা করো কেমন সতীদাহ প্রথাটা ছিল। আবার কাঁদলে নাকি জোরে জোরে ঢাক বাজাও, কান্নাটা শুনতে না পায়। এই ছিল সতীদাহ প্রথা। তাহলে সে সতীদাহ প্রথা আসলে কী জন্যে হয়েছিল জানো? আমি নাকি একটা বিকল্প হিসাবে বই পড়েছিলাম। ব্রাহ্মণরা চাইতো, আগেকার মানুষ মানে বিশেষ করে ব্রাহ্মণ সমাজ চাইতো কি, যে যাতে তার বিবাহিত বউটা তাকে সেবা শুশ্রূষা করে, না খেয়েও খাওয়ায়, হ্যাঁ, ভালো করে হাতে পায়ে তেল মাখা, যাতে অনেক দিন বাঁচি। আবার ওকে ভয় দেওয়ানো হতো, যদি আমি মরে যাই তাহলে কী হবে বলতো, তোকেও জ্যান্ত পুড়িয়ে দেবে, অতএব আমাকে বাঁচিয়ে রাখলে তোর লাভ। এসব ছিল একটা ধর্মীয় গোঁড়ামি মনে হয় যেন আমার কাছে। যাই হোক, এটা তোমাদের ভাবনার জন্য বললাম। এইখানে একটা টুকরো কথা আমি বাদ দিয়েছিলাম, দেখে নাও, সংবাদপত্র এবং জনমত গঠন। তাহলে এখানে একটা ভালো প্রশ্ন পেলাম, সতীদাহ প্রথা কে রদ করেন বলো? রাজা রামমোহন রায়। কত সালে করেছিল? 1829 সালে। তখন কে গভর্নর ছিল, মানে আইনজ্ঞ তখন ছিল লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং। কন্যা শিশু সাগরে ভাসিয়ে দেওয়া কে বন্ধ করেছিল? লর্ড ওয়েলেসলি। কত সাল? 1803 সাল। তাহলে প্রধান আমাদের প্রশ্নটা আমাদের জানা হয়ে গেল, খাতায় লিখে নিতেও পারো বা বারবার শুনলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো, এই ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষা, সমাজ সংস্কারের ক্ষেত্রে সংবাদপত্রগুলি অবদান কিন্তু অপরিসীম। আজও সেগুলো কিন্তু সংবাদপত্রের কাজ তারা করে। কিন্তু এখানে একটা ভালো প্রশ্নকে শেখাতে এসে বা জানাতে এসে তোমাদেরকে এই জায়গাটাতে দুটো প্রশ্ন আছে, মারাত্মক প্রশ্ন। যে 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি বাংলা গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা। এখানে 3টে প্রশ্ন হয়। বেঙ্গল গেজেট মাসিক, সাপ্তাহিক, দৈনিক? কোনটা অ্যান্সার হবে? সাপ্তাহিক। প্রশ্ন আসবে যে বেঙ্গলি গেজেট কে লিখেছিলেন? না, জেমস অগাস্টাস হিকি। কত সালে লিখেছিলেন? 1780 সালে। আবার প্রশ্ন আসবে, জেমস অগাস্টাস হিকি আসলে একজন ছিলেন ব্যবসায়ী, একজন ছিলেন চাকরিজীবী, তিনি একজন শিল্পপতি? কী হবে? ব্যবসায়ী। বেশ, চলো, তাহলে সাপ্তাহিক পত্রিকা ছিল কিন্তু বেঙ্গল গেজেট প্রথম। আবার দেখো, এইখানটাতে পাবো যে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ফলে হিকি কোম্পানি প্রশাসনের বিরাগভাজন হন। শ্রীরামপুরে মিশনারি মাস্টারের সম্পাদনে 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম একটা পত্রিকা দিগদর্শন। তো বাংলা মাসিক প্রথম পত্রিকাটার নাম কি? দিগদর্শন। কোথা থেকে প্রকাশিত? 1818 সালে। কোথা থেকে প্রকাশিত? মিশনারি থেকে। কার? মার্স মানে। মাসিক পত্রিকাটা কার ছিল? মার্স মানে। আর একটা পত্রিকা ছিল সাপ্তাহিক, সমাচার দর্পণ। তো সমাচার দর্পণ কি পত্রিকা, মাসিক না সাপ্তাহিক? এর সমাচার দর্পণটা হচ্ছে সাপ্তাহিক। এর সঙ্গে কিন্তু মিল আছে।
দন্তেশ্বরে সাপ্তাহিক, মনে রাখবে। আর দিক দর্শন কিন্তু একদম মাসিক, মাসে একদিক চন্দ্রের দিকটা পরিবর্তন হয়, মানে এক মাসের দিক চেঞ্জ হয় না, আমরা জানি তো। তাহলে মাসিক হচ্ছে দিগদর্শন, সাপ্তাহিক হচ্ছে সমাচার দর্পণ। তাহলে কিন্তু মিশনারি মার্সম্যানের সম্পাদনায় করতেন এরা। খুব ভালো ভালো প্রশ্ন কোটা পেলাম ওখানে। এখানে তো গল্পটা বললাম, এবার আমরা যাব আর কি ভালো কাজ করি। বিদ্যাসাগর কিন্তু লিখেছে বিধবা, মানে যে একটা বিধবা বিবাহ রচনা থেকে তিনি কিন্তু তুলে নিয়েছে অংশটা, পড়তে পারো যে কীভাবে তিনি কিন্তু কতটা যুক্তি সাজিয়েছিলেন, কতটা বই তাকে পড়াশোনা করতে হয়েছিল, শাস্ত্রকে সমস্ত গিলে খেতে হয়েছিল, যাতে ব্রাহ্মণদেরকে বোঝানো যায় যে না, এটা ভুল নয়, এটা হচ্ছে ঠিক। চলো আর একজনের কথা পড়বো। তাহলে বিদ্যাসাগর প্রথমে আমরা পড়লাম কার কথা বলো? হ্যাঁ, প্রথমে পড়লাম লর্ড ওয়েলেসলির কথা। তিনি নাকি এটা ভালো কাজ করলেন, আইন করে গঙ্গাসাগরে কন্যা সন্তান হওয়া বিসর্জন প্রথাটা বন্ধ করলেন। তারপরে রাজা রামমোহন রায় তাকে সাহায্য করেছিলেন, কে বলো তো? লর্ড বেন্টিং, 1829 সাল। তারপর বিদ্যাসাগর। আরেকজন ডিরিজিওর কথা পড়তে এলাম। ডিরিজিওর কথা পড়তে এসে আমরা কী দেখছি, তিনি কিন্তু একজন শিক্ষক ছিলেন হিন্দু কলেজের। ডিরিজিও কে ছিলেন? হিন্দু কলেজের একজন শিক্ষক। ডিরিজিও ভালো নাম কি না, লুই ভিভিয়ান ডিরিজিও। তাহলে লুই বললাম, মানে আগে একটা হতো হেনরি লুই ভিভিয়ান ডিরিজিও। তাহলে ডিরিজিওর কথা তো আমরা শুনতে পেলাম, ডিরিজিওর কথা আমরা জানতে পারলাম। এখন তিনি আবার কী করেছিলেন? হ্যাঁ, তিনি তো একটু শিক্ষক ছিলেন। দেখো, একটা শিক্ষক থাকাকালীন তিনি একটা দল তৈরি করেছিলেন। দলটার নাম হচ্ছে, ছাত্রদের নিয়ে দল করেছিলেন। দলটার নাম আমরা পাবো নব্যবঙ্গ। ঠিক আছে, নব্যবঙ্গ গোষ্ঠী একটা দল তৈরি করেছিলেন। এরা কি করতো যেন? ছাত্রদেরকে এমন শিক্ষা দিয়েছিল ডিরিজিও, ছাত্ররা কি করতো, গ্রামে গ্রামে প্রচার করতো বাল্য বিবাহ দেবে না, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে বহু বিবাহ মানে যাতে না হয় বন্ধ করতে হবে, খারাপ কথা, জাতপাতের কোনো রকম বিভেদ করা যাবে না, এইসবগুলো সোচ্চার হয়েছিল তারা। পাশাপাশি ব্রিটিশ শাসন এবং ইংরাজি শিক্ষার প্রতি নববঙ্গ গোষ্ঠীর সমর্থন ছিল যে ইংরাজি শিখে নাও, ইংরাজি শিখলে তোমরা ওষুধের নামটা পড়তে পারবে, ইংরাজি শিখলে তোমরা ইঞ্জিনিয়ার যন্ত্রের নামটা পড়তে পারবে, তোমরা ভালো জায়গায় একটা তৈরি হতে পারবে। এই ছিল মানে ডিরিজিও নব্যবঙ্গর একটা প্রশ্ন আসবে, নব্যবঙ্গ কার? লুই ভিভিয়ান ডিরিজিও। বেশ, এইখানে আবার সেই বিদ্যাসাগরের কথাটাই এসেছে। ঠিক আছে, তো আমি এইখানে অনেক কথাই বলে দিয়েছিলাম আগে, তবু আমি বলছি বিদ্যাসাগর শুধু কিন্তু মানে 1850 সালে পড়াশোনার জন্য অনেকগুলো বই লিখেছিলেন বিদ্যাসাগর, যে শুধু তো ভালো কাজ করতে গেলে কিছু বই লিখতে হবে। তিনি ছাত্রীদের জন্য স্কুল করে দিয়েছিলেন, মানে মেয়েদের জন্য স্কুল করেছিলেন, বেতন স্কুল, যাদের যায় সেদিকে তিনি উদ্যোগ নিয়েছিলেন। তিনি কিন্তু সরকারি টাকাতে সব হবে না বলে টাকা পয়সাও দিয়েছিলেন। এখানে বিদ্যাসাগরের কিছু কথা আবার এক্সট্রাভাবে তোলা হয়েছে। তোমরা পারলে বিদ্যাসাগর যখন এখানটা পড়বে এই জায়গাটা, তখন ওই জায়গাটাও পড়ে নিতে পারো, তাহলে বিদ্যাসাগর সম্পর্কে ডিটেলসে জানা হয়ে যাবে। এইবার দেখো এইখানটা, এতক্ষণ তো পড়লাম আমরা বাংলার কথা। বাংলার বাইরে কে হয়নি, সেই জন্য বলছে ভারতে অন্যত্র সমাজ ও শিক্ষা আন্দোলন। বাংলায় দেখলাম ডিরিজিও, বাংলায় দেখলাম বিদ্যাসাগর, বাংলায় দেখলাম রাজা রামমোহন রায়, লর্ড ওয়েলেসলি, তিনি গভর্নর, যদিও একটা ঘটনা বাংলাতেই ঘটিয়েছিলেন। কিন্তু বাংলার বাইরে ভারতবর্ষ তো অনেকগুলো রাজ্য আছে, রাজ্য নেই? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অনেক জায়গা আছে। কিন্তু সেখানে কি কিছু কোনো আন্দোলন হয়নি? শুধু গোটা ভারতবর্ষ না হলেও তো আর গোটা দিল্লির তো আইনটা সংশোধন করা যাবে না। হ্যাঁ, হয়েছিল। এখানে ভালো ভালো প্রশ্ন আছে, আমি একটু আস্তে আস্তে বলে দিই। মহারাষ্ট্রের কথায় চলে এলাম একবারে, যেখানে মুম্বাই আর বোম্বে। এবার দেখো পশ্চিম ভারত, ওটা সেখানে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হয়েছিল। কত সালে? 1840 খ্রিস্টাব্দে। আর বিদ্যাসাগর কবে আইনটাকে পাস করলো? 56 সালে। তো ওখানেও কিন্তু একটা প্রতিবাদ তৈরি হয়েছিল। 1866 সালে
এখানে কিন্তু ইংরাজি শিক্ষিত মানুষদের মধ্যে এই বিধবা বিবাহের উদ্যোগ নেওয়া হয়েছিল। যতই উদ্যোগ নেওয়া হোক গোটা ভারতবর্ষ জুড়ে, আজও সেই বিধবা হলে কিন্তু কেউ বিবাহ করতে চায় না। চলো, 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে। 1866 খ্রিস্টাব্দে, এটা কিন্তু কর্ণাটকের কথা বলছি। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরঙ্গ মহাদেব গোবিন্দ রানারের নেতৃত্বে বোম্বাই প্রার্থনা সমাজ এবং সংস্কারে উদ্যোগ নিয়েছিল। যদি বলে প্রার্থনা সমাজকার, প্রার্থনা সমাজ কি জানো? একটা সমাজ, মানে কিছু মানুষজনদের নিয়ে একটা সংগঠন, এগুলো ওটা অন্য কিছু নয়। কিছু ব্রাহ্মণ, কিছু সৎ মানুষ, কিছু সমাজ তৈরি, মানে তাকে বলে নাম দেখা হয়েছে প্রার্থনা সমাজ। রাজা রামমোহনের যেমন ব্রাহ্ম সমাজ, তারপর অনেক কিছু নাম দিয়েছিল, সেটা কিন্তু মানে প্রার্থনা সমাজের কথা মনে পড়লেই কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গের কথা মনে রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রার্থনা সমাজ কার? আত্মারাম পাণ্ডুরঙ্গ। চলো তারপরে দেখিনি, আমরা টুকরো কথাটা একটু পরে যাব, এখন এইখানটা দেখে নিই। মাদ্রাজ চলে এলাম, তামিলনাড়ুতে, ভারতবর্ষেরই একটা রাজ্য। মাদ্রাজ রাজ্য নয়, মাদ্রাজ তামিলনাড়ু রাজ্যের মধ্যে একটা বড় শহর। প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পাত্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আইন আন্দোলন শুরু হয়। পান্তুলু বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল, তখন বাংলায় কিন্তু ব্রাহ্ম আন্দোলন শুরু হয়ে গেছে। মূর্তি পূজা, অস্পৃশ্যতা, জাতিভেদ, বাল্যবিবাহ বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। তাহলে মাদ্রাজে কিন্তু একজন আন্দোলন শুরু করেছিলেন, তিনি হচ্ছিলেন বীরেশলিঙ্গম। সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এইসব আন্দোলনগুলো আছে। এখন চলো টুকরো কথাটা দেখিনি। বলেছে দেখো, নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে ছিলেন যে পণ্ডিতা রামাবাই, মাদ্রাজে ভগিনী সুব্রলক্ষ্মী, বাংলা বেগম আর সাখাওয়াত হোসেন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যাসাগর যখন উদ্যোগ নিল যে নারীদের শিক্ষার ব্যাপারে এগিয়ে আসতে হবে, নারীরা কেন পড়াশোনা করবে না, বেগম রোকেয়ার কথা তো আমরা জানি। মুসলিম সমাজে তো পড়ানো হতো না, মেয়েদেরকে মুখে ঢাকা দেওয়া হতো, এখন তো লেখাপড়া শেখে। এই আন্দোলন কিন্তু বেগম রোকেয়া করেছিল। তাহলে শুধু আন্দোলন করলে হবে না, তাদের অর্থ দিয়েও সাহায্য করেছিল। তাই এই বিদ্যাসাগরের সঙ্গে সঙ্গে যে আর কিছু নারীরাও সাহায্য করেছিল সেটা এখানে আলোচনা করা আছে। ব্রাহ্মণ পরিবারের মেয়ে, মানে পণ্ডিত রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র নিয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক প্রথা নাশবত করে তিনি পুত্রকে বিয়ে করেন। তিনি এক শূদ্রকে বিয়ে করেছিলেন। তা চিন্তা করো, পরে বিধবা অবস্থা নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়ে রমাবাই। তাহলে তিনি জাতিভেদ প্রথাটা কিন্তু এখানে নিজেই তুলে দিয়েছিলেন। চলো আমরা আর একটু আলোচনা আছে, একটু বলেছি না একটু বড় হবে, তবে এখানটা আমি একটু শর্টে বলে দিচ্ছি। ধর্ম সংস্কার এবং ব্রাহ্ম আন্দোলন, হিন্দু পুনরুজ্জীবন। হিন্দু পুনরুজ্জীবন, চিন্তা করো, হিন্দু কি হারিয়ে যাচ্ছিল? হ্যাঁ, হারিয়ে তো যাবেই। ব্রাহ্ম আন্দোলন, তাহলে হিন্দু পুনরুজ্জীবন ঘটনাটাকে ঘটানো কথা যে এখানে কিন্তু রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দর কথা বলেছেন। হিন্দু পুনরুজ্জীবন কথাটা বলতে, অর্থাৎ বলতে চাইছেন যে শিকাগো সম্মেলন হয়েছিল, যেখানে বিবেকানন্দকে হিন্দুদের যে একটা হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিনি কিন্তু প্রমাণ দিয়েছিলেন বা আলোচনা করেছিলেন, প্রমাণের চেষ্টা করেছিলেন। সেই জন্যই হিন্দুত্বটাকে আরও বলতে পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন। যাক, সেটা লাস্টে আলোচনা, কিন্তু আগে আলোচনা ব্রাহ্ম আন্দোলন। ব্রাহ্ম আন্দোলন কি ব্রাহ্মণরা আন্দোলন করছে? না, ব্রাহ্মণদের মধ্যে থেকে তাদের যে বিভেদ মতামত, বিভিন্ন রকম যে একটা ভুল ত্রুটি, সেটাকে তুলে ধরা হচ্ছে। তার জন্য কিছু কিছু ভালো ভালো মানুষদের নিয়ে একটা কিন্তু সভা তৈরি হলো, আত্মীয় সভা। কে করলো? রাজা রামমোহন রায়। কিন্তু দেখো, মনে রাখো যে তিনি কিন্তু 1829 সালে সতীদাহ প্রত্যারোধ করেছিলেন, কিন্তু সালটা দেখো এখানে 15 সাল, অর্থাৎ তিনি কিন্তু উঠে যাচ্ছেন সেই সময়টা। আস্তে আস্তে 15-16 ব্রাহ্ম সমাজ, তারপর আরও সংগঠন বাড়াবেন, তারপরে কিন্তু
লর্ড বেন্টিংয়ের সাহায্য নিয়ে আইনটাকে রদ করবেন। তার বিপক্ষে বা পক্ষে অনেক কাগজ পড়েছিল, কিন্তু দেখা যাচ্ছে আত্মীয় সভা কিন্তু প্রথম তৈরি হলো কিছু মানুষদের নিয়ে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কি না, সামাজিক সংস্কার করব আমরা একসঙ্গে থেকে, আত্মীয় সভা, আত্মীয় থেকে। 1828 সাল, ঠিক আগের বছর, সতীদাহ প্রথা রোধ হওয়ার আগের বছর, আত্মীয় সভা ভেঙে গেল। ভেঙে গিয়ে ব্রাহ্ম সমাজ গড়ে উঠল। তখন দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই আন্দোলনকে সংগঠন করলো। তাহলে ব্রাহ্ম সমাজকার দেবেন্দ্রনাথ ঠাকুরের। সালটা কত? ঠিক আগের বছর, 1828 সাল। তারপর দেখো 60-এর দশকে কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী উদ্যোগে শিক্ষিত সমাজে পণ্ডিত পেরিয়ে ব্রাহ্ম সমাজে দৈনিক, মানে এই বিজয় কৃষ্ণ সেনটা আমি বলে দিচ্ছি, বিজয় কৃষ্ণ সেন কিন্তু বৈষ্ণব ধর্মের একটা সংগঠন ছিল, আর কেশবচন্দ্র সেন নব্য ধর্ম মানে সংগঠন ছিল না। বেশ চলে এসেছিল, নব্য ধর্ম নেই, কিন্তু বিজয় কৃষ্ণটা কিন্তু বৈষ্ণব ধর্মের সংগঠন ছিল। এইখানে একটা ভালো, আমরা একটু টুকরো কথাটা লাস্টে যাব, এখানটাকে দেখে নিই। এছাড়াও কিন্তু আর দুজনের কথা পড়বো, তিনজনের কথা। এক রাজনারায়ণ বসু, তিনি বাংলারই কথা। তিনি মানে নবগোপাল মিত্র মিলে একটা মানে পুনরুজ্জীবন, হিন্দু পুনরুজ্জীবনের একটা আন্দোলন শুরু করেছিল। এরা শুরু হয়েছিল, বিবেকানন্দ দিয়েও শেষ হবে। রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা, মনে রাখবে। এবং নবগোপাল মিত্রের জাতীয় মেলা থেকে হিন্দু মেলা, মেন কিন্তু নবগোপাল মিত্রের হিন্দু মেলা। হিন্দু মেলা কার? নবগোপাল মিত্র। জাতীয় মেলা হিন্দু মেলা কি একই? হ্যাঁ, জাতীয় হিন্দু মেলা কী থেকে সৃষ্টি হয়েছিল? জাতীয় মেলা থেকে। মানে আগে মেলা নাম দেওয়া হয়েছে, মেলা মানে বাজার হাট না, একটা মানে একটা সংগঠন আর কি। গৌরব সম্পাদনী সভা, এটাও কিন্তু একটা সম্পাদন মানে সংগঠন। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল না, হিন্দু ধর্মের পুনর্মর্যাদা প্রতিষ্ঠাতা করা এবং স্বাধীনতা দেশপ্রেমে আদর্শে সকলকে উজ্জীবিত করাই ছিল কিন্তু হিন্দু মেলার একটা উদ্দেশ্য। অর্থাৎ জাতীয়তা বোধ জাগানো, স্বাধীনতা দেশপ্রেম জাগানো হিন্দু মেলার উদ্দেশ্য। সেটা কিন্তু নবগোপাল মিত্র সাহায্য মানে উদ্যোগে হয়েছিল। এরপর আবার একজন এলেন পরমহংস রামকৃষ্ণ দেব। স্বামী বিবেকানন্দ সাহায্যে তিনি বুঝিয়ে দিলেন যে একটা মানুষ তৈরি করে যে তিনি হিন্দু ধর্মে পুনরায় আবার জীবিত হলো 1893 সাল। তখন সালটা আবার চলে এলাম লাস্টে, 1803 থেকে শুরু করে 93 চলে এলাম। বিবেকানন্দ শিকাগো সভা দিয়ে আমরা বিদায় নেব, মানে আন্দোলনটা, আলোচনাটা শেষ হবে। তিনি কিন্তু প্রমাণ করলেন যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করলেন। এছাড়াও কিছু কিছু সংস্করণ কথা এখানে আলোচনা আছে। রাজা রামমোহন রায় আবার সতীদাহ প্রথা বিবাহ চালুর পক্ষে আন্দোলন করে চলেছেন, সেই ঘটনাগুলো একটু ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তাহলে শিকাগো সম্মেলন কবে হয়েছিল বলো? 1893। কে? বিবেকানন্দ। রাম পরমহংস দেব পুনরুজ্জীবিত করেছিলেন। আমরা দেখলাম টুকরো কথা, একটু যেতেই হবে এখানটা, কারণ একটা ভালো প্রশ্ন আছে। আর্য সমাজ কে করেছিলেন? দয়ানন্দ সরস্বতী। তাহলে আর্য সমাজও কিন্তু একটা স্পেশাল। তাহলে আমরা দেখলাম প্রার্থনা সমাজ কে দেখলাম বলো? কি? আত্মারাম পাণ্ডুরঙ্গে। ঠিক আছে, গোবিন্দ আনাডে নাচে, কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গটাই বলবে। আর আর্য সমাজ কার? দয়ানন্দ সরস্বতী। এটা কিন্তু কোথায় হয়েছিল দেখিনি, খ্রিস্টাব্দে। আর্য সম্প্রদায়ের সমস্ত ব্রাহ্মণ ধর্মের লোকেরা নাম দেন দয়ানন্দ। এখানটাকে পড়ে নেবে, জায়গাটা আমাদের নামটা পাচ্ছি না এই মুহূর্তে। বেশ, চলো জ্যোতিরাও ফুলে একজন নাম দেখবো। এও মহারাষ্ট্রে, এও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেছিল। হ্যাঁ, তাহলে জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ কার? অনেক ভালো ভালো প্রশ্ন। সত্যশোধক জ্যোতিরাও ফুলে। আবার বলছি, প্রার্থনা সমাজ কার? প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ কার? আর্য সমাজ হলো দয়ানন্দ সরস্বতী। আমাদের সত্যশোধক সমাজ কার? কে করেছিল সংগঠনটা? জ্যোতিরাও ফুলে। ব্রাহ্ম সমাজ কার? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ ভেঙে কি হলো না, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় না, রবীন্দ্রনাথ ঠাকুর। আত্মীয় সভা কার? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভা সমাজ কার? ব্রাহ্ম সমাজ আর সভা কিন্তু আলাদা। সমাজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আবার আছে বৈষ্ণব ধর্মে যিনি কে করেছিলেন, এটা বৈষ্ণব ধর্ম হচ্ছে
বিজয় কৃষ্ণ। তাহলে এইবার চলো একটু ছোট্ট আন্দোলন। এ তো হিন্দু সমাজে দেখলাম, মুসলিম সমাজে কি কোনো পরিবর্তন আনা যায়নি? হ্যাঁ, মুসলিম সমাজেও এসেছিল। কে করেছিল? আমাদের এখানে দেখতে পাবো যে মুসলিম সমাজে যে নামটা আমাদের এখানটা জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছিলেন হ্যাঁ, সৈয়দ আহমদ। এই সৈয়দ আহমদ তিনি কিন্তু ব্রিটিশ সরকারের আন্ডারে চাকরি করতেন। তিনি চাকরি করতে করতে বুঝেছিলেন যদি মুসলিম সমাজ ইংরাজিতে পিছিয়ে থাকে বা বিজ্ঞানে যদি পিছিয়ে থাকে তাহলে কিন্তু তারা কিচ্ছু জানতে পারবে না, উন্নতি হবে না। তাই তিনি চেষ্টা করলেন যে এদিকে শিক্ষা দীক্ষা উন্নত করা। সেই জন্য তিনি একটা বই লিখে ফেললেন, এখানে সে আলোচনাটা আছে। উর্দু ভাষায় অনুবাদ করলেন, একটা বিজ্ঞানের বইকে না উর্দু ভাষায় অনুবাদ করলেন, যাতে ধর্মটাকে ওরা ভালো করে যে যুক্তি দিয়ে বুঝতে, বিজ্ঞানের চোখে দেখতে পারে। যে ধর্মটা ওরা করছে সেটা বিজ্ঞানের যুক্তি দিয়ে ওরা যেন বিশ্লেষণ করতে পারে। মুসলিম ছাত্র শিক্ষকের পাশাপাশি বেশ কিছু শিক্ষক কলেজে পড়াশোনা করতে লাগলেন। একটা ভালো কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, ওইখানে পাবো আমরা, নামটা দেখিনি, ওরিয়েন্টাল প্রতিষ্ঠান লেখো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু করলেন। তাহলে দেখলাম যে স্যার সৈয়দ আহমদ কিন্তু একটা ভালো কাজ করার চেষ্টা করলেন, কিন্তু এখানটা করলে বুঝতে পারবো সকল মানুষ কিন্তু সেটা মেনে নেয়নি। বিরাট সংখ্যক মানুষ মুসলমানদের ওপর এসব সংস্কারের প্রভাব ফেলতেই পারেনি। ফেলেছিল উচ্চ এবং মধ্যবিত্তদের মধ্যে, কিন্তু গরিবদের মধ্যে অনেক, মানে যারা বেশি গরিব ছিল তাদের মধ্যে প্রভাব ফেলতেই পারেনি। তাহলে আপাতত আমাদের ধর্ম আন্দোলন শেষ হলো। প্রশ্নগুলো আমি বারবার বলে দিলাম কী ধরনের প্রশ্ন হতে পারে, এর বেশি কিছু প্রশ্ন নেই। এবার আমরা বিদ্রোহটা নিয়ে পরবর্তী একটা ভিডিও করে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।